আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অনলাইন ক্লাস প্রোগ্রামে আজকে তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করব। আজকে পাঠ শেষে তোমরা যে বিষয়ে জানতে পারবে সেগুলি হলো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত ব্যাখ্যা করতে পারবে এবং গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তো বন্ধুরা, আজকে পাঠে যে বিষয়গুলি জানা দরকার সেটা হলো অনুপাত কি। কেউ বলতে পারবে অনুপাত কি? পারবে? তাহলে আমি বলছি শোনো। তাহলে অনুপাত হলো দুটি সমজাতীয় রাশির ভাগফল। আবার বলছি, দুটি সমজাতীয় রাশির ভাগফল, এবং অনুপাতের কোনো একক নেই। বুঝতে পেরেছো সবাই? এরপরে বন্ধুরা সবাই বোর্ডে দেখো। তাহলে আমি একটা ত্রিভুজের ছবি এঁকেছি। এটা বুঝতে পারছো কি ধরনের ত্রিভুজ, যে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এইটার যদি এই যে কোণটা আমি নির্দেশ করেছি, এই কোণটা কি কোণ বলো তো? সমকোণ। হ্যাঁ, এটা হবে সমকোণ। তাহলে সমকোণ এর বিপরীত যে বাহুটা আছে এর নাম কি হবে? অতিভুজ। আমরা জানি সমকোণের বিপরীত বাহু এর নাম হলো অতিভুজ। আর যে বাহুটা দাঁড়ানো অবস্থায় আছে, খাড়া বা লম্বা অবস্থায় আছে, এটার নাম হবে লম্ব। আর বাকি ভূমির সাথে যেটা অনুভূমিক সমান্তরাল সেটা হবে ভূমি। ভূমি। তাহলে আবার করছি, দেখো। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তারপরে যে বাহুটা লম্ব অবস্থা আছে এটা হবে লম্ব, আর যেটা অনুভূমিক ভূমির সাথে সমান্তরাল সেটা হবে ভূমি। এখন সমকোণী ত্রিভুজের সমকোণ বাদ দিয়ে বাকি যে কোণ দুটো থাকে এই কোণ দুটোকে বলা হয় সূক্ষ্মকোণ। সমকোণ বাদ দিয়ে বাকি যে দুটো কোণ আছে এই কোণ দুটোর নাম হলো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের আরেক নাম হলো থিটা কোণ। থিটা কোণ। তাহলে থিটা কোণ, থিটা হলো একটি গ্রিক লেটার। এটা থিটা দ্বারা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণকে বোঝায়। থিটা ছাড়া আমরা অন্য যে কোনো গ্রিক লেটার ব্যবহার করতে পারবো, যেমন এটার নাম হলো বিটা, তারপরে হলো আলফা, গামা, ওমেগা ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আমরা যে কোনো ইংরেজি বর্ণ দ্বারাও এই থিটা কোণ বা সূক্ষ্মকোণকে চিহ্নিত করতে পারবো। তো বন্ধুরা, এখন আসো থিটা কোণের সাপেক্ষে আমরা এই ত্রিভুজের বাহুগুলোকে কিভাবে নামকরণ করতে পারি। এখন থিটা কোণ বা সূক্ষ্মকোণ আমরা একটাকে নির্বাচন করি। ধরো আমরা এই সি কোণটাকে থিটা কোণ হিসাবে নির্দেশ করলাম। তাহলে তোমার হলো সি কোণের, কোণ সি এর যদি অতিভুজ বলি, সি কোণের অতিভুজ, এটা কি হবে? অতিভুজ। তাহলে কোণ সি এর অতিভুজ কিন্তু ফিক্সড, তাহলে এটা অতিভুজের নাম এখানে বিসি আছে। আচ্ছা, এরপরে হলো সি কোণের বিপরীত বাহু। সি কোণের বিপরীত বাহু, এখানে কোণটা সি কোণ যেখানে নির্দেশ করা আছে এই বিপরীত বাহু হবে এবি। তাহলে সি কোণের বিপরীত বাহু হলো এবি। আর একটা আছে হলো সি কোণের সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। তাহলে সি কোণের সন্নিহিত বাহু বাকি যেটা আছে সেটা হলো এসি। তো বন্ধুরা আবার বলছি, দেখো, যে কোণটা নির্দেশ করা থাকবে সেই কোণের অতিভুজ এটা ফিক্সড। যে কোণ এখানে দুটো সূক্ষ্মকোণ আছে বা থিটা কোণ আছে, দুটার মধ্যে যেটাই আমরা নির্দেশ করি অতিভুজটা সবসময় ফিক্সড থাকবে। লম্ব আর ভূমির শুধু পরিবর্তন হবে থিটা কোণের সাপেক্ষে। তাহলে সি কোণের অতিভুজ ওটাই থাকবে। সি কোণের বিপরীত বাহু এখানে এবি, সি কোণের সন্নিহিত বাহু হবে এসি। এখন যদি থিটা কোণটা সি না হয়ে আমরা বি তে নির্দেশ করি, তাহলে এখানে দেখো তোমার বি কোণের অর্থাৎ বি এর অতিভুজ, বি কোণের অতিভুজ কি হবে? তাহলে বলছি বন্ধুরা যে অতিভুজ ফিক্সড, তাহলে এখানে অতিভুজ বিসি থাকবে।
তারপরে বি কোণের বিপরীত বাহু যদি বলি, বি কোণের বিপরীত বাহু এখানে কোনটা হবে বলো? তাহলে আমরা জানি যে বিপরীত বাহু কেন নির্বাচন করে, যে কোণটা নির্দেশ করা থাকবে ওই কোণ সোজা করে দূরের যে বাহুটা, উল্টা দিকে যে বাহুটা, সেটাই হবে বিপরীত বাহু। অর্থাৎ এখানে বি কোণের বিপরীত বাহু হবে এখানে এসি। তাহলে বি কোণের বিপরীত বাহু হলো এসি। এরপরে আসি হলো বি কোণের সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুর সংজ্ঞা হলো যে কোণ নির্দেশ করা থাকবে ওই কোণ সৃষ্টিকারী যে বাহু, সেটাই হবে সন্নিহিত বাহু। তাহলে বলো এই বি কোণ সৃষ্টিকারী বাহুটা কোনটা? অপর বাহু যেটা আছে সেটা হবে বলো, সেটার নাম হলো এবি। তাহলে এখানে সন্নিহিত বাহু হবে এবি। দেখো ভালো করে খেয়াল করে। তাহলে সি যখন থিটা কোণ বা নির্দেশ করা কোণ, তখন তোমার লম্ব বা বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু যে দুটো আছে, আর বিকোণকে যখন থিটা কোণ হিসেবে নির্দেশ করা হয়েছে, তখন বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু দেখো সম্পূর্ণ আলাদা। এটা থিটা কোণের উপর নির্ভর করবে লম্ব কোণটা হবে বা বিপরীত বাহু কোণটা হবে এবং সন্নিহিত বাহু কোণটা হবে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন এই বাহুগুলোর অনুপাত আমরা এখন শিখব। সবাই মনোযোগ দিয়ে দেখো। তাহলে এখানে লম্বের তাহলে আরেক নাম পাইলাম কি আমরা? বিপরীত বাহু। বিপরীত বাহু। ভূমির আরেক নাম পাইলাম আমরা তাহলে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। এখন আমরা যে কোনো দুটো বাহুকে নির্বাচন করি। ধরো তোমার হলো আমি এখানে সি কোণের ক্ষেত্রে দেখাবো, সি কোণের ক্ষেত্রে দেখাবো। তাহলে আমরা এখানে এটার নাম বিপরীত বাহু, এটার নাম হলো অধিভুজ। তাহলে বিপরীত বাহু এবং অধিভুজের অনুপাত যদি অনুপাত আকারে লিখতে চাই তাহলে কি লেখা হবে? তাহলে বিপরীত বাহু ভাগ হলো অধিভুজ। বিপরীত বাহু ভাগ হলো অধিভুজ। এইটাকে বলা হয়, এটা একটা অনুপাত, কি বলো? দুটো রাশির ভাগফল। তাহলে এই বিপরীত বাহু এবং অধিভুজের এই অনুপাতটাকে বলা হয়, এখানে যে কোণটা নির্দেশ করা আছে তা সি কোণের, আর এখানে সি এ কোণ সি এর কোসাইন, সি কোণের কোণ সি এর সাইন, অর্থাৎ এটাকে বলা হয় সাইন থিটা। বিপরীত বাহু বাই অধিভুজ এই অনুপাতটাকে বলা হবে সি কোণের, যে কোণটা নির্দেশ করা থাকবে। তো সি কোণের সাইন অথবা সংক্ষেপে এটাকে সাইন থিটা বলা হয়। উচ্চারণ আমার সাথে পড়ো, SIN, সাইন থিটা। এর নাম হলো সাইন থিটা, সি কোণের সাইন। এরপর হলো তাহলে সাইন থিটা পেলাম। এটা যদি আমি উল্টা করে বলি, এই যে বিপরীত বাহু আর অধিভুজ যে অনুপাত, এটা যদি উল্টা করে অনুপাতটা লিখি তাহলে কি আসবে দেখো? উল্টা করে যদি লিখি তখন আসবে হলো অধিভুজ উপরে, অধিভুজ বাই হলো বিপরীত বাহু। বিপরীত বাহু তাহলে হবে এটা হবে সি কোণের। এখানে আমি এখানে থিটা লিখছি সির জায়গায়, তাহলে এখানে আমি যদি থিটা দেই তাহলে এই কোণটাকে নির্দেশ করা কোণটাকে আমরা সি বলতে পারবো, আবার থিটাও বলতে পারবো, অসুবিধা নেই। এরপর হলো অধিভুজ বাই বিপরীত বাহু, এটাকে লেখা যাবে আমার থিটা কোণের বা সি কোণের, থিটা কোণের কোস, থিটা কোণের কোস, এটা হলো কোসেকেন্ড, থিটা কোণের কোসেকেন্ড। চলো থিটা কোণের কোসেকেন্ড, এটা সংক্ষেপে বলা হয় কোসেক। কোসেক আবার পড়ছি দেখো, অধিভুজ বাই বিপরীত বাহু, এটাকে থিটা কোণের কোসেকেন্ড বলা হয়, সংক্ষেপে এটাকে কোসেক থিটা বলা হয়। তাহলে পাইলাম আমরা সাইন থিটা আর হলো কোসেক থিটা, দুটো কিন্তু ঠিক বিপরীত জিনিস, একটা আর একটা বিপরীত অনুপাত। সাইন থিটাও একটা অনুপাত, কোসেক থিটাও একটা অনুপাত, দুটো পরস্পর বিপরীত অনুপাত। একইভাবে আমরা বিপরীত বাহু অধিভুজ নিয়ে আলোচনা করলাম। এরপরে যদি আমরা এইটা মনে করো, এখন যদি ধরি যে ভূমি বা সন্নিহিত বাহু আর হলো অধিভুজ,
এই দুটোর যদি অনুপাত বের করি তাহলে এখানে তাহলে তোমার হলো বিপরীত বাহু, দেখো প্রথমে সন্নিহিত বাহু ভাগ হলো অতিভুজ, তাহলে এটা বলা হবে থিটা কোণের কোসাইন, এটাকে বলা হবে থিটা কোণের কোসাইন, এটাকে সংক্ষেপে COS cos থিটা, COS cos থিটা, এটা থিটা কোণের কোসাইন cos থিটা বলা হয়। এটা যদি ঠিক বিপরীত অনুপাতটা আমরা বের করি তাহলে অতিভুজটা উপরে বসবে, অতিভুজ বাই হলো সন্নিহিত বাহু, এটা হবে এটা হবে থিটা কোণের সেকেন্ড, এটাকে বলা হয় সংক্ষেপে সেক থিটা। আবার করছি, অতিভুজ বাই সন্নিহিত বাহু, এটা থিটা কোণের সেকেন্ড অর্থাৎ সংক্ষেপে সেক থিটা। তাহলে আবার দেখো বন্ধুরা, আমরা পাইলাম সেক আর কস, সেক থিটা এবং কস থিটা এই দুটো অনুপাত পরস্পর বিপরীত। বুঝতে পেরেছি সবাই? এরপরে আরেকটা আছে আমার, এরপরে আসি ধরো বিপরীত বাহু আর হলো সন্নিহিত বাহুর মধ্যে অনুপাত বের করব। তাহলে বিপরীত বাহু ভাগ হলো সন্নিহিত বাহু, তাহলে এটাকে বলা হবে থিটা কোণের ট্যানজেন্ট, অথবা সংক্ষেপে এটাকে ট্যান থিটা বলা হয়, TAN, ট্যান থিটা। বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, থিটা কোণের ট্যানজেন্ট, এটাকে সংক্ষেপে ট্যান থিটা বলা হয়, TAN, ট্যান থিটা। বন্ধুরা, এই বিপরীত অনুপাতটা যদি একইভাবে বের করি তাহলে সেটা হবে সন্নিহিত বাহু ভাগ হবে বিপরীত বাহু, তাহলে এখানে আসবে হলো থিটা কোণের কোট্যানজেন্ট, সংক্ষেপে এটাকে বলা হয় COT, কট থিটা। তাহলে থিটা কোণের কোট্যানজেন্ট, এটাকে সংক্ষেপে বলা হয় কট থিটা, COT, কট থিটা। তাহলে আমরা অবশ্য বুঝতে পেরেছি যে ট্যান এবং কট এই দুটো আবার বিপরীত অনুপাত। তাহলে বন্ধুরা বলো তো, আমরা মোট কয়টা অনুপাত পেয়েছি? তাহলে সাইন কোসেক, অর্থাৎ সাইন কোসেক দুইটা, তারপরে সেক কস দুটা, ট্যান কট দুটা, তাহলে মোট কয়টা অনুপাত পাইলাম? 6টা। হ্যাঁ, 6টা অনুপাত। তাহলে এখানে দেখো, তাহলে আমরা মোট ত্রিকোণমিতিক অনুপাত কয়টি পাইছি? 6টি। তাহলে 3টা বাহু আছে, 3টা বাহু, আবার বিপরীত অনুপাত আছে, এই জন্য মোট 6টি অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে সেই অনুপাতগুলি, তাহলে আমরা সাইন থিটা, এইটা 1 নম্বর। 2 নম্বর অনুপাত হলো COS cos থিটা, 3 নম্বর হলো TAN, ট্যান থিটা, 4 নম্বর হলো COT, কট থিটা, 5 নম্বর হলো ACC, sec থিটা, 6 নম্বর হলো cosec থিটা। বন্ধুরা ভালো করে খেয়াল করে দেখো, এখানে 3 এবং 4 এই দুটো অনুপাত পরস্পর বিপরীত, 3 এবং 4, ট্যান এবং কট। 2 এর সাথে মিল আছে হলো 5, sec আর cos বিপরীত অনুপাত, আর 1 এর সাথে আছে হলো তোমার 6, sin এবং cosec থিটা, এই দুটো বিপরীত অনুপাত। তাহলে এখানে আমি যদি sin থিটা লিখি, তাহলে ভালো করে খেয়াল করে দেখো, sin থিটা মানে হলো বিপরীত বাহু লম্ব, বিপরীত বাহু বাই হলো অতিভুজ। তাহলে বিপরীত বাহুর আরেক নাম কিন্তু আমি বলছি লম্ব, তাই না? লম্ব ভাগ হলো অতিভুজ। sin থিটা মানে লম্ব ভাগ, মনে রাখার সুবিধার্থে এভাবে যদি আমরা পড়ি তবে হবে sin থিটা মানে হলো লম্ব ভাগ অতিভুজ। 2 নম্বর cos হলো
ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। ট্যান মানে হলো ট্যান থিটা সমান লম্ব ভাগ হলো ভূমি। প্রথম তিনটা আবার করছি, সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, কস থিটা ভূমি ভাগ অতিভুজ, ট্যান থিটা মানে লম্ব ভাগ ভূমি। বন্ধুরা তিনটা অনুপাত যদি আমরা মনে রাখতে পারি বাকি তিনটা অনুপাত পেয়ে যাব অলরেডি। কিভাবে দেখো, সাইনের অনুপাতটাকে যদি উল্টে দেই তাহলে সেটা পাবো হবে কোসেক, একের সাথে 6 নম্বরের মিল কোসেক। তাহলে এটা কোসেক সমান লিখতে পারবো, উল্টা করে যদি লিখি তাহলে অতিভুজ ভাগ হলো লম্ব। বুঝতে পেরেছো? এরপরে ভূমি বাই অতিভুজকে যদি উল্টা করে লিখি তাহলে পাবো হলো সেক থিটা। তাহলে এখানে উল্টে দিলে কি হবে, অতিভুজ ভাগ হলো ভূমি, এটা একটা। এবং ট্যান আর কট বিপরীত, তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে কি হবে, ভূমি ভাগ হবে লম্ব। বুঝতে পেরেছো সবাই? এখন এই যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত বন্ধুরা, এইটা মনে রাখার আমি ছোট্ট একটি কৌশল শেখাই দিচ্ছি। তিনটি বাক্য যদি আমরা যে কোনো ভাবে তিনটা বাক্য যদি মুখস্থ রাখতে পারি বা মনে রাখতে পারি, আমি আশা করি এই 6টি অনুপাত মনে রাখা আমাদের জন্য সহজ হবে। আমি বাক্যটা লিখছি, দেখো যে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। 2 নম্বর বাক্য হলো কবরে ভূত অনেক। 3 নম্বর বাক্য হলো টেরা লম্বা ভূত। বন্ধুরা আমরা তিনটা বাক্য মুখস্থ করে নেব। 1 নম্বর বাক্য হলো সাগরে লবণ অনেক, 2 নম্বর কবরে ভূত অনেক, 3 নম্বরে টেরা লম্বা ভূত। তাহলে এই তিনটা বাক্য এই সাইনের অনুপাত কিভাবে মনে রাখবে দেখো। আমি প্রথমে লিখেছি কি সাগরে, সাগরে দেখো তো আমার মনে হয় সাইনের নামটার সাথে কিছুটা মিল আছে, পরিচিত। তার মানে সাগরে মানে হলো লিখবো হলো সাইন থিটা। তারপরে 2 নম্বর শব্দটা লবণ সমান, লবণ মানে হলো লম্ব, মিল আছে কিছুটা। অনেক মানে হলো অতিভুজ, তাহলে সাইন থিটা পাইলাম লম্ব ভাগ অতিভুজ। বুঝতে পেরেছো? একইভাবে দ্বিতীয় বাক্যের কথা যদি বলি, কবরে কোনটার সাথে মিল আছে বন্ধুরা, কস অবশ্যই। তাহলে কস থিটা সমান হবে কবরে কস থিটা সমান ভূত মানে হলো ভূমির সাথে মিল আছে, তাহলে ভূমি। তারপরে হলো অনেক মানে হলো অতিভুজ, তাহলে ভূমি ভাগ অতিভুজ পেয়ে গেছি। 3 নম্বর বাক্য আমি টেরা, বলো তো কোন নামের সাথে মিল আছে, ট্যান, তাই না? তাহলে ট্যান থিটা সমান, তাহলে লম্বা মানে হলো এখান থেকে লিখবো হলো লম্ব, আর ভূত মানে হলো ভূমি, তাহলে লম্ব ভাগ ভূমি। আশা করি বন্ধুরা তোমরা এই তিনটা বাক্য মনে রাখবে। তাহলে আবার বলছি, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি। এই তিনটা অনুপাত থেকে বাকি তিনটা আমরা বের করতে পারবো, যেটা আমরা অলরেডি আগে আলোচনা করেছি। তাহলে এই তো আমার এগুলি 6টি অনুপাত আমরা জানতে পারলাম, এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। বন্ধুরা এখন একটি গাণিতিক সমস্যা আলোচনা করা যাক। সেটা হলো, মনে করো একটা মান দেওয়া আছে, ধরো ট্যান থিটা সমান ধরো 4/3, এখানে একটা অনুপাত। তাহলে ট্যান থিটা সমান 4/3 দেওয়া আছে, তাহলে বাকি আরো 5টা অনুপাত আমরা কিভাবে বের করব সেটা শিখব। তাহলে প্রথমে এখানে আমি একটা ত্রিভুজ এঁকে নেই, খেয়াল করো। তাহলে এখানে থিটা কোণ হিসেবে বন্ধুরা খেয়াল করো ভালো করে, থিটা কোণ যেটা উল্লেখ থাকবে, নির্দেশ করা থাকবে, সেটা কিন্তু এই যে সাইন কস ট্যান সেক কোসেকের সাথে ওই বর্ণটা বা ওই অক্ষরটা এখানে থাকবে। যেমন এখানে ট্যানের সাথে কি আছে, থিটা, তার মানে থিটা কোণটা এখানে নির্দেশিত কোণ অর্থাৎ সমকোণ। তাহলে আমি এখানে থিটা কোণটা নির্দেশ করলাম, এটা যদি নাম দেই এ বি সি, তার মানে সি কোণটা এখানে থিটা কোণ হিসেবে চিহ্নিত করা হলো। তাহলে ট্যান থিটা সমান দেওয়া আছে কত, 4/3। তাহলে এখানে থিটা কোণ উল্লেখ আছে কত, তাহলে থিটা কোণের তাহলে আমরা ট্যান থিটার সূত্র জানি অবশ্যই, কি বলো, টেরা লম্বা ভূত। ট্যান থিটা মানে
কি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কত আছে বা বিপরীত বাহু, তাই না? এতএব বিপরীত বাহু বা লম্ব, বিপরীত বাহু কত আছে 4 এবং থিটা কোণের সন্নিহিত বাহু ভূমি, ভূমির আরেক নাম হলো সন্নিহিত বাহু আছে হলো 3। তাহলে একটা সমকোণী ত্রিভুজের এটা বিপরীত বাহু যদি 4 হয় আর সন্নিহিত বাহু যদি 3 হয়, তাহলে বাকি বাহুটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তোমরা অষ্টম শ্রেণীতে বন্ধুরা পড়ে এসেছো যে পিথাগোরাসের উপপাদ্য, তাই না? হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য বলতে পারবে কেউ? হ্যাঁ, সঠিক বলেছো। সেটা হলো অধিভুজের উপর বর্গ, তাই না? অধিভুজের উপর বর্গ সমান লম্ব এর উপর বর্গ প্লাস ভূমির উপর বর্গ, অর্থাৎ অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই যে ত্রিভুজটার দুটো বাহু একটা অনুপাত যদি দেওয়া থাকে, একটা অনুপাত মানে কি যে কোনো দুটো বাহুর অনুপাত, তাহলে একটা অনুপাত দেওয়া থাকলে দুটো বাহু আমরা জানতে পারি। এই দুটো বাহুর সাহায্যে আমরা তৃতীয় বাহুটা পিথাগোরাসের সূত্রটাকে ব্যবহার করে বের করতে পারি। তাহলে এখানে বন্ধুরা বলো তো, এখানে কোন বাহুটা জানা নাই? লম্ব, ভূমি না অতিভুজ? হ্যাঁ, অবশ্যই অতিভুজ জানা নেই। তাহলে অতিভুজ যদি আমরা বের করতে চাই তাহলে এখানে লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। তাহলে এখানে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, আমরা বাংলা দিয়েও লিখতে পারি যে অধিভুজ স্কয়ার সমান ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে এবির মানটা আমাদের জানা আছে কিনা? জানা আছে। কত? 4 স্কয়ার প্লাস বিসির মান 3 স্কয়ার, তাহলে 4 4 16 প্লাস 3 এর বর্গ করলে কত হবে? 9। 16 আর 9 যোগ করলে বন্ধুরা 25। তাহলে এখানে এসি স্কয়ার সমান যদি 25 হয়, তাহলে এসি সমান, তাহলে স্কয়ার রুট এর পাশে এসে সমান চিহ্ন পার হলে কি হবে? তোমার স্কয়ারটা স্কয়ার রুটে পরিণত হবে। তাহলে তোমার বর্গটা বর্গমূল, বর্গ আর বর্গমূল কিন্তু বিপরীত, এর আগে জেনেছো। তাহলে কত হবে? অতএব এসি সমান পাইলাম হলো 25 এর বর্গমূল করলে 5 বা 5, এটাকে আমরা 5 লিখে ফেললাম। তো বন্ধুরা আমরা যখন একটা সমকোণী ত্রিভুজের 3টা বাহুই পেয়ে গেলাম, বাকি 5টা যে অনুপাত আছে এটা বের করা খুবই সহজ হবে। কিভাবে দেখো, এটা তো একটা পেয়েছি, এখন লিখবো হলো সাইন থিটা। সাইন থিটার সূত্র অবশ্যই জানো, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোণটা 4, অতিভুজ কোণটা 5, তাহলে 4 ভাগ হলো 5। তারপরে হলো cos থিটা, এটা মনে করো, তাহলে cos থিটার সূত্র হলো ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কবরে ভূত অনেক, তাহলে ভূমি বাই অতিভুজ। ভূমি কত এখানে বলো? 3 বা বিসন্নিহিত বাহু, অতিভুজ হলো 5, তাহলে 3 ভাগ হলো 5। আর একটা আছে হলো sin cos tan, তো আমার এখানে জানা আছে। আমি যদি তোমার হলো cot লিখতে যাই, cot থিটা, আমরা এর আগেই আলোচনা করেছি cot কিন্তু tan এর উল্টা, তাই না? tan কে যদি উল্টে দেই কত হবে বন্ধুরা বলো তো? 3/4, এটা হলো cot থিটা পেয়ে গেলাম। একইভাবে যদি আমরা sec থিটা বের করি, এটা তোমরা অবশ্যই জানো secটা cos এর উল্টা, তাই না? cos থিটার উল্টা, তাহলে ও cos থিটার মানটাকে উল্টে দেব, তাহলে 5/3। আর একটা আছে হলো cosec থিটা, cosec থিটা এটা অবশ্যই sin এর উল্টা, উল্টে দিতে হবে। তাহলে এইভাবে, তাহলে দেখো আমরা একটা অনুপাত দেওয়া আছে, তাহলে এইটার সাহায্যে বাকি আরো 5টা অনুপাত আমরা বের করতে সক্ষম হয়েছি। সেটা প্রথমে হলো পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বাকি বাহুটাকে বের করব, তারপরে আমরা সূত্র মতে এগুলি বের করতে সক্ষম হব। তো আশা করি বন্ধুরা আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো পরবর্তী ক্লাস পর্যন্ত বাড়ির কাজ হিসেবে তোমরা এগুলি মুখস্থ করে নেবে, এবং পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা সবার প্রতি রইল। খুদা হাফেজ।